1945 সালের 18 আগস্ট জাপানের তাইহোকু এয়ারপোর্ট থেকে উড়ে যাচ্ছিল একটি বিমান। বলা হয় সেই বিমানেই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এরপর এক মর্মান্তিক দুর্ঘটনায় নেতাজি নিহত হন। কিন্তু সত্যি কি তাই? যে মানুষ সারা জীবন ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়েছেন, যিনি আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন, তাঁর মৃত্যু কি এত সহজভাবে মেনে নেওয়া যায়? বিমানের সেই দুর্ঘটনার কোনো নিশ্চিত ছবি নেই, নেই কোনো দেহাবশেষ, নেই সৎকারের প্রমাণ। তাহলে প্রশ্ন উঠবেই, নেতাজি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি তিনি ছিলেন অন্য কোথাও জীবিত? অনেকে বলেন নেতাজি আসলে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন। কেউ বলেন ভারতে ফিরে এসে গুপ্ত পরিচয়ে গুমনামি বাবার রূপে থেকেছেন বহু বছর। 1970-এর দশকে উত্তরপ্রদেশের ফৈজাবাদে থাকা এক সাধু চেহারায়, লেখায়, কণ্ঠে অনেকটাই মেলে নেতাজির সঙ্গে। কথা বলেন না, ছবি তোলেন না। তাঁর মৃত্যুর পর তাঁর ঘর থেকে পাওয়া যায় নেতাজির চিঠিপত্র, রেডিও, বই, এমনকি আইএনএর ফাইল। তাহলে সেই গুমনামি বাবাই কি ছিলেন সুভাষচন্দ্র? সরকারি রিপোর্ট এসেছে একাধিক। শাহনওয়াজ কমিটি, খোসলা কমিশন, মুখার্জি কমিশন, কিন্তু আজও উত্তর মেলেনি। সরকারি গোপন ফাইল কি সবকিছু চাপা দিয়ে রেখেছে, নাকি এই দেশের ইতিহাসেই লেখা আছে এক অজানা ষড়যন্ত্রের ছায়া? নেতাজির মৃত্যু এক রহস্য, একটি অসমাপ্ত গল্প, যেটা আজও প্রশ্ন তোলে, তিনি কি হারিয়ে গিয়েছেন, নাকি আমাদের মাঝেই ছিলেন? এই ভিডিওটি যদি আপনাকে চিন্তায় ফেলে দেয়, তাহলে একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতেই হয়, আমরা কি সত্যিই জানি কি হয়েছিল 18 আগস্ট 1945 সালে? নেতাজির মৃত্যু এক রহস্য, একটি অধ্যায় যা আজও শেষ হয়নি। কত প্রজন্ম পেরিয়ে গেছে, তবু উত্তর মেলেনি তিনি কোথায় গেলেন, কি হয়েছিল তাঁর সঙ্গে। যদি সত্যি তিনি বেঁচে ছিলেন আরও অনেক বছর, তবে কেন তিনি নিজেকে প্রকাশ করলেন না? কেন তিনি ছিলেন নীরব অন্তরালে? নাকি এই নীরবতাই ছিল তাঁর প্রতিবাদের এক নতুন রূপ? নেতাজির গল্প শুধু ইতিহাস নয়, এ এক জীবন্ত প্রশ্ন, যার উত্তর খুঁজছে কোটি কোটি ভারতবাসীর হৃদয়। নেতাজি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি এই ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র? আপনার মতামত লিখে জানান কমেন্টে। এমন আরও ইতিহাসের রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আসুন এবার আমরা গুমনামি বাবার সম্পর্কে একটু জেনে নিই। গুমনামি বাবার প্রথম নির্ভরযোগ্য উপস্থিতি পাওয়া যায় 1950-এর দশকে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার আশেপাশের এলাকাগুলিতে। পরবর্তীতে তিনি ফৈজাবাদ শহরের রামভক্ত রামভবনে দীর্ঘদিন অবস্থান করেন। তিনি কখনোই নিজেকে প্রকাশ্যে আনতেন না, সবসময় ঘরের পর্দার আড়ালে থাকতেন। লোকজনের সঙ্গে পর্দা দিয়ে কথা বলতেন এবং কখনো ছবি তুলতে দিতেন না। তিনি বহু ভাষায় পারদর্শী ছিলেন, বাংলা, হিন্দি, ইংরেজি, জার্মান ও উর্দু। নিয়মিত বিভিন্ন দেশের পত্রিকা পড়তেন। টাইপরাইটারে ইংরেজিতে টাইপ করতেন, ক্লাসিক জার্মান টাইপরাইটার ছিল তাঁর। তিনি রেডিওতে নিয়মিত খবর শুনতেন, বিশেষ করে আন্তর্জাতিক খবর। দেশপ্রেম ও ভারতবর্ষ নিয়ে তাঁর কথাবার্তা, কণ্ঠস্বর ও লেখার ভঙ্গি অনেকাংশে নেতাজির সঙ্গে মেলে। এই পুরো রহস্য সামনে আনেন একজন সাংবাদিক ও লেখক অনুজ ধর, এবং পরবর্তীতে গবেষক চন্দ্রচূড় ঘোষ। তাঁদের গবেষণার ওপর ভিত্তি করেই লেখক চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধর ভারতের গোপন নেতাজি নামে একটি বই প্রকাশ করেন। এছাড়াও জাস্টিস মনোজ কুমার মুখার্জি কমিশন 1999 থেকে 2005 সালের মধ্যে তদন্ত চালায়। তবে এই কমিশন শেষ পর্যন্ত বলেছিল, There is no clinching proof that Gumnami Baba was Netaji. But the similarities are too strong to ignore. গুমনামি বাবার সঙ্গে নেতাজির এক ঘনিষ্ঠ আত্মীয় যোগাযোগ করেছিলেন, এবং এটাই ছিল এই রহস্যময় সাধুকে নিয়ে প্রথম বড় সূত্র। নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসুর কন্যা, নেতাজির ভ্রাতুষ্পুত্রী এবং সারা জীবন নেতাজি নিয়ে গবেষণায় যুক্ত ছিলেন, তিনি যোগাযোগ করেন। 1980 সালের দিকে ডক্টর শ্রীলতা বসু গোপনে গুমনামি বাবার সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।
এই চিঠিগুলোতে তিনি বাবু বা প্রভুজি নামে সম্বোধন করতেন সেই সাধুকে। তাঁর লেখাগুলোয় স্পষ্ট শ্রদ্ধা ও পারিবারিক ঘনিষ্ঠতার ইঙ্গিত পাওয়া যায়। গুমনামী বাবাও চিঠির উত্তর দিতেন। তিনি বিভিন্ন ঐতিহাসিক প্রসঙ্গের গভীর বিশ্লেষণ দিতেন। কিছু কিছু ব্যক্তিগত কথা থাকত যা শুধুই নেতাজি পরিবারের সদস্যরা জানতে পারতেন। এই রকমই একটি চিঠিতে তিনি জানিয়েছিলেন, এই দেশের রাজনীতি খুব নোংরা, আর নিজেদের ভুল রাজনীতির জন্য জনগণকে দায়ী করেছিলেন। এক সাক্ষাৎকারে ডক্টর শ্রীলতা বসু বলেন, আমি তাঁর সঙ্গে চিঠিপত্রে কথাবার্তা বলেছি। যেভাবে তিনি লিখতেন, যে কথাগুলো বলতেন, তা নেতাজি ছাড়া আর কেউ বলতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস, গুমনামী বাবাই ছিলেন আমার কাকু নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বক্তব্য পরে মুখার্জি কমিশনের সামনেও উপস্থাপন করা হয়। তাঁর চিঠি ও সাক্ষ্য মুখার্জি কমিশনের রিপোর্টে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। ইতিহাসে বা তদন্ত রিপোর্টে এমন কোনো প্রমাণ নেই যে শ্রীলতা বসু কখনো গুমনামী বাবার সঙ্গে সরাসরি দেখা করেছিলেন। গুমনামী বাবা কারো সঙ্গে সরাসরি দেখা করতেন না, এমনকি ঘরের পর্দা সরিয়েও না। গুমনামী বাবা নিজেকে দৃশ্যমান রাখতেন না, এটাই ছিল তার মূল বৈশিষ্ট্য। কিন্তু কেন? তার উত্তর আজও আমরা খুঁজে চলেছি। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। তিনি বিশ্বাস করতেন, এই গুমনামী বাবাই হলেন তাঁর প্রিয় কাকু নেতাজি সুভাষচন্দ্র বসু। এই সম্পর্কের প্রমাণ আজও আছে, চিঠিপত্র, আবেগ আর ইতিহাসের এক অনন্য সংযোগ। কিন্তু তবুও প্রশ্নটা রয়ে গেছে, যদি গুমনামী বাবাই হন নেতাজি, তবে কেন তিনি চুপ ছিলেন? শ্রীলতার মতো আরও অনেকে বিশ্বাস করেন, নেতাজি হারিয়ে যাননি, তিনি শুধু সরে গিয়েছিলেন এই জাতির ভবিষ্যতের দিকে চেয়ে। গুমনামী বাবা মারা যান 17 সেপ্টেম্বর 1985 সালে ফৈজাবাদে। তার মরদেহ কোনো শনাক্তকরণ ছাড়াই গোপনে দাহ করা হয়, যা সন্দেহ আরও বাড়িয়ে দেয়। 16 সেপ্টেম্বর 1985, স্থান রাম ভবন, ফৈজাবাদ, উত্তরপ্রদেশ। মৃত্যুর পর তাঁর ঘর থেকে পাওয়া যায় নেতাজির হাতে লেখা বহু চিঠির কপি ও আসল কপি, আজাদ হিন্দ ফৌজের সদস্যদের লেখা চিঠি, নেতাজির পরিবারের সদস্যদের চিঠি, বিশেষত শরৎ বসু ও শ্রীলতা বসু সম্পর্কিত। নেতাজি জার্মানিতে থাকাকালীন সময়ে রেডিওর মাধ্যমে ভাষণ দিতেন। ঘরে রাখা রেডিও সেটটি সেই সময়কার বিরল ও গুরুত্বপূর্ণ। আইএনএর ব্যাজ, পতাকা ও ডায়েরি, আইএনএর অফিসারদের ছবি ও চিঠিপত্র, জাপান ও জার্মানির সঙ্গে যোগাযোগের দলিল। ঘরে পাওয়া যায় বইয়ের বিশাল সংগ্রহ, প্রায় 2600টি বই, যেগুলোর মধ্যে ছিল রাজনীতি, ইতিহাস, সামরিক কৌশল, ধর্ম ও মনোবিজ্ঞান সংক্রান্ত বহু গ্রন্থ। বহু বইয়ের পাতায় নেতাজির মতো করে আন্ডারলাইন ও মন্তব্য লেখা ছিল। পাওয়া যায় অনেকগুলি নেতাজির নিজস্ব ছবি, যার মধ্যে কিছু ছিল টিনে বাঁধানো। ট্রাঙ্কভর্তি চশমা, দাঁতের মাজন, বিদেশি ব্র্যান্ডের সাবান, হাতে লেখা কাগজের গুচ্ছ, টাইপরাইট করা কিছু গোপন নথি। গুমনামী বাবার হাতে লেখা অনেক চিঠিতে ব্যবহার হয়েছে সাংকেতিক শব্দ। মুখার্জি কমিশন ও অন্যান্য গবেষকদের মতে, এই ধরনের ব্যক্তিগত, রাজনৈতিক ও ইতিহাস সমৃদ্ধ জিনিস কেউ শুধু নেতাজির অনুরাগী হলে জমিয়ে রাখতে পারেন না। এটি সম্ভব যদি তিনি নিজেই সেই ইতিহাসের কেন্দ্রবিন্দু হন। কোনো ডিএনএ টেস্ট হয়নি গুমনামী বাবার দেহাবশেষের, কারণ তাকে সমাধিস্থ করা হয় নামহীনভাবে। সরকার অনেক বস্তু ক্লাসিফায়েড বলে ঘোষণা করে রেখেছে। আইনি ও রাজনৈতিক চাপে তদন্তগুলো বারবার আটকে গেছে। গুমনামী বাবার ঘর যেন এক জ্যান্ত সংগ্রহশালা, যার প্রতিটি জিনিস ফিস ফিস করে বলে, আমিই নেতাজি।